এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ওমান কাতারে ইরানের ভয়াবহ হামলা, বহু হতাহতের সংখ্যা, ঘনিয়ে আসছে মহাযুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর সমঝোতা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাতে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়াশিংটনের এই বিমান হামলায় ইরানের অভ্যন্তরে কমপক্ষে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তা স্পষ্ট করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে নজিরবিহীন পাল্টা আঘাত এনেছে তেহরান। এদিকে খামেনি জানা যায় সেই রহস্যময় মুখোশধারীকে। অবশেষে জানা গেল তার পরিচয়, যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা এক মুখোশধারী ব্যক্তিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। কালো মাস্ক ও কালো ক্যাপে মুখ ঢাকা ওই ব্যক্তিকে দেখে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো খামেনির ছেলে মোজতবা খামেনি, কিন্তু আসলে কে ছিলেন সেই রহস্যময় ব্যক্তি, আর কেনই বা মুখ ঢেকে জানাজায় অংশ নিয়েছিলেন তিনি? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মাস্ক ও কালো ক্যাপ পরা এক ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। তার পরিচয় জানা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। বিশেষ করে অনেকেই ধারণা করেছিলেন ওই ব্যক্তি হয়তো খামেনির ছেলে মোস্তফা খামেনি। এদিকে ইরানের হিট লিস্টে যেসব বিশ্ব নেতার নাম, 13 জনের ছবি প্রকাশ। খুব শীঘ্রই তাদের খতম করবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি ছেলে মোস্তফা খামেনি। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খামেনি হত্যার প্রতিশোধ লিস্টে ট্রাম্প, নেতানিয়াহু সহ ক্ষমতাধর 13 বিশ্ব নেতার ছবি প্রকাশ করেছে দেশটির একটি গণমাধ্যম, যা ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে ব্যাপক তোলপাড়। তবে প্রশ্ন হচ্ছে, ইরানের হিট লিস্টে থাকা এসব বিশ্ব নেতা আসলে কারা? এদিকে ট্রাম্পের ওপর ইরানের হামলার দিনক্ষণ চূড়ান্ত। অস্ত্রের বহর সজ্জিত করল ইরান, টার্গেট যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নতুন অস্ত্র দিয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্রে হামলা চালাতে যাচ্ছে ইরান? কারণ দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বুরুজের্দি হুঁশিয়ার করেই জানিয়েছেন, হোয়াইট হাউসও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আর নিরাপদ স্থান নয়। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকও সম্প্রতি শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য গভীর পরিকল্পনা সাজিয়েছে তেহরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় ভেদ করতে সফল হবে তো ইরান? প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর ইরানের সামরিক বহরের নতুন অস্ত্র? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন হারে হারে টের পাচ্ছে ইহুদিবাদীরা। কারণ নিজেদের প্রিয় নেতার রক্তের প্রতিটি ফোঁটা হিসাব করায় গন্ডায় বুঝে নেবারই যেন শপথ নিয়েছে ইরানিরা। এদিকে হরমুজকে হাতিয়ার করে চাপ বাড়াচ্ছে ইরান, বাড়ছে সামরিক উত্তেজনা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভৌগোলিক অবস্থানকে সবচেয়ে কার্যকর অস্ত্রে পরিণত করেছে ইরান, মত বিশ্লেষকদের। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিকে চাপে রাখা, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে হাতে রাখতে হরমুজের নিয়ন্ত্রণ কখনোই ছাড়বে না ইরান। ফলে এই প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে সামরিক উত্তেজনা, অনিশ্চয়তায় পড়ছে জ্বালানি সরবরাহ, নতুন চাপে পড়ছে বৈশ্বিক অর্থনীতি। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই সমুদ্র পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। কিন্তু এখন এই প্রণালী শুধু বাণিজ্যের রুট নয়, হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধক্ষেত্র। এদিকে ইরানে চলছে বিজয় উল্লাস। ইরান গাজা যুদ্ধের খলনায়ক নিহত, তার ইশারায় এত মুসলিম হত্যা। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন, আর এই খবর শুনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বাঁধ ভাঙা উল্লাস। এক উপস্থাপক হাসিমুখে ঘোষণা দেন, ইরান বিরোধী এই সিনেটর নরকে চলে গেছেন। আরেকজন উপস্থাপক হাসি চেপে রাখতে না পেরে খবরটা 2 বার পড়ে শোনান। কেন এত উল্লাস? কারণ গাজা, লেবানন আর ইরানে গত কয়েক বছরে যত যুদ্ধ হয়েছে, প্রতিটার পেছনে বারবার একটাই নাম উঠে এসেছে, লিন্ডসে গ্রাহাম। মুসলিম বিশ্বের লাখো মানুষ মনে করেন তিনি শুধু যুদ্ধ সমর্থন করেননি, বরং সেই যুদ্ধ বাস্তবায়নেই অন্যতম প্রধান কারিগর ছিলেন, যিনি নিজের মুখেই স্বীকার করেছেন নেতানিয়াহুকে কোচিং দিয়েছেন, সৌদি যুবরাজকে আগাম জানিয়েছিলেন হামলার কথা, আর যুদ্ধবিরতির প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাই ইসরায়েলে যেখানে শোকের ছায়া ইরান আর মুসলিম বিশ্বের বিশাল অংশে, সেখানে স্বস্তি আর উল্লাস। এদিকে মার্কিন সেনারা পালানোর পথ খুঁজছে, ফুরিয়ে আসছে তাদের অস্ত্র ভাণ্ডার। বন্ধু চীনের বড় উপকার করল ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার দম্ভচূর্ণ, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি এখন দেউলিয়া হওয়ার পথে। একদিকে ইরানের আকাশ ছোঁয়া প্রতিরোধ, অন্যদিকে আমেরিকার খালি হয়ে যাওয়া
অস্ত্রাগার। হোয়াইট হাউসকে থরথর করে কাঁপছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি শেষ, কিন্তু ট্রাম্প কি জানেন যুদ্ধ করার মতো পর্যাপ্ত অস্ত্রই এখন পেন্টাগনের কাছে নেই? ইরানকে দমাতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সিংহ ইরান আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার দাপট এবার চিরতরে শেষ হতে চলেছে? দর্শক, আজ ইসরায়েল এবং আমেরিকার একটা আস্ত হাত ভেঙে গেছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর মোড় নিয়েছে যে লিন্ডসে গ্রাহাম ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু করিয়েছিল, যে যুদ্ধটাকে চরম সীমায় নিয়ে গিয়েছিল, যার কারণে পুরো মিডল ইস্টের 12টা বেজেছে, বাচ্চাদের রক্ত ঝরেছে। শুধু তাই নয়, যে মানুষটা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছিল এবং বিশ্বের সব বড় বড় যুদ্ধের মাস্টার মাইন্ড ছিল, সেই লিন্ডসে গ্রাহাম গতকাল হঠাৎ করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতেন, এই লিন্ডসে গ্রাহামই ছিল সেই ব্রিজ বা সেতু বন্ধন যে পুরো যুদ্ধটা সাজিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন। ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে লড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে তাদের বিশাল সামরিক সক্ষমতা থাকার পরও একটা দেশ, বিশাল আয়তনের একটা দেশকে পরাজিত করা সম্ভব না। আফগানিস্তান তার বড় প্রমাণ। আফগানিস্তানের তো কোনো সামরিক শক্তিই ছিল না, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং বিশাল জনগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র অস্ত্র নিয়ে যুদ্ধ করে সেটা সফল হওয়া যায় না। তার বড় প্রমাণ আফগানিস্তান। তো ইরান একই অবস্থা। ইরানকে যতই আঘাতে জর্জরিত করা হোক না কেন, ইরানকে ভেঙে ফেলা সম্ভব না। সুতরাং এখন ইরানের শক্তি কমানো। দেখেন, এখন যখন হামলা চালাচ্ছে, এই পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন হামলা চালাচ্ছে ইরানে, কি বলছে যে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর সমঝোতা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাতে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়াশিংটনের এই বিমান হামলায় ইরানের অভ্যন্তরে কমপক্ষে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তা স্পষ্ট করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে নজিরবিহীন পাল্টা আঘাত এনেছে তেহরান। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছুড়েছে। ওমানের কৌশলগত দুকম বন্দর, কাতারের আল উদেদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরকে লক্ষ্য করে এই নিখুঁত কৌশলী হামলা চালানো হয়। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করেছে। দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভেঙে পড়লেও সেখানে কোনো নতুন হতাহতের ঘটনা ঘটেনি বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওমান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন দুই পক্ষের উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটনের টানা বিমান হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে স্থবির করে দেয়। ওমানের জলসীমা ও উপসাগরীয় আকাশ সীমায় একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ডে আঘাত করা হলে আরব অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিকে নিরাপদ থাকতে দেওয়া হবে না। দুই পক্ষের এই রক্তক্ষয়ী সংঘাতের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তারই উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য ইরানি শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। এমনকি তিনি নিজে বেঁচে না থাকলেও খুব শিগগিরই এই প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে কড়া বার্তা দিয়েছেন মোস্তফা খামেনি। এদিকে তার এই বক্তব্যের পরই ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম হামশাহরি 13 জন বিশ্ব নেতার একটি তালিকা বা হিট লিস্ট প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটির দাবি, প্রতিশোধের অংশ হিসেবে এসব নেতার উপর হামলা চালানো হতে পারে। যদিও এই তালিকাটি ইরানের শীর্ষ নীতি নির্ধারকদের দ্বারা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কিনা তা স্পষ্ট করা হয়নি। তবে তেহরানের সরকারি মহলে এর সংবাদ মাধ্যমের ব্যাপক প্রভাব রয়েছে। ইনফোগ্রাফিকটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ছবি রয়েছে। এছাড়া মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকেও এই তালিকায় রাখা হয়েছে। ইউরোপীয় নেতাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এর ছবিও সেখানে প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে 13 জনের এই তালিকায় থাকা বাকি নেতাদের নাম প্রকাশ করা না হলেও ইনফোগ্রাফিকটি কেবল অনলাইনেই দেখা গেছে এবং রোববার প্রকাশিত পত্রিকার মূল প্রিন্ট সংস্করণেও এটি রাখা হয়নি। ওই 13 জন নেতাকে কমলা রঙের কয়েদির পোশাকে এবং কপালে
বন্দুকের নিশানা তাক করা অবস্থায় দেখানো হয়েছে। ছবির নিচে বড় অক্ষরে লেখা হয়েছে প্রতিশোধ নিশ্চিত। ইরানের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে সাম্প্রতিক পূর্ণাঙ্গ যুদ্ধ চলাকালে ইউরোপীয় দেশগুলো মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সম্পূর্ণ অনুমতি দিয়েছিল। তেহরানের দাবি, ওয়াশিংটনকে এই সামরিক সুবিধা দেওয়ার মাধ্যমে ইউরোপের দেশগুলোও এই যুদ্ধে সরাসরি ওয়াশিংটনের অংশীদার ও অপরাধী হিসেবে গণ্য হয়েছে। এমন অবস্থায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার হুঙ্কার এবং এই হিটলিস্ট প্রকাশের পর মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। নতুন অস্ত্র দিয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের মূল কেন্দ্রে হামলা চালাতে যাচ্ছে ইরান? কারণ দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন বুরুজের্দি হুঁশিয়ার করেই জানিয়েছেন, হোয়াইট হাউসও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আর নিরাপদ স্থান নয়। এমনকি যুক্তরাষ্ট্রের শাসকও সম্প্রতি শঙ্কা প্রকাশ করেই জানিয়েছেন যে তাকে হত্যা করার জন্য গভীর পরিকল্পনা সাজিয়েছে তেহরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় ভেদ করতে সফল হবে তো ইরান? প্রশ্ন হলো, কতটা ভয়ঙ্কর ইরানের সামরিক বহরের নতুন অস্ত্র? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন হারে হারে টের পাচ্ছে ইহুদিবাদীরা। কারণ নিজেদের প্রিয় নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব করায় গণ্ডায় বুঝে নেবারই যেন শপথ নিয়েছে ইরানিরা। কিন্তু সেই পরিকল্পনায় কতটা সফল হতে পারবে ইরান? বিভিন্ন জটিল বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করার সূচনা হিসেবে গত মাসে ইরানের সাথে সাময়িক সমঝোতা চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু এক মাস পার না হতেই তেহরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসী হয়ে উঠে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যার কারণে এক প্রকার ভেস্তে যায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া সমঝোতা চুক্তিটি। তবে শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির দিকে কড়া নজর রেখেই যুদ্ধবিরতির সময়টাকে ভালোভাবেই কাজে লাগিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিষয়ে তথ্য হালনাগাদ করেছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকামিনিয়া বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গের এক দীর্ঘ ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অনুমোদনবিহীন নৌপথ তৈরির ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। তবে এটির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। যুদ্ধবিরতির মাঝেই আমরা সামরিক প্রস্তুতি সেরে ফেলেছি, অস্ত্রের নতুন সক্ষমতাও অর্জন করেছে ইরান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা তৎপর আমাদের সেনাবাহিনী। এই অঞ্চলকে মার্কিনীদের হস্তক্ষেপ মুক্ত করাই আমাদের লক্ষ্য। 12 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রথম সারিতে বসা কালো মাস্ক ও কালো ক্যাপ পরা এক ব্যক্তিকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। তার পরিচয় জানা না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা। বিশেষ করে অনেকেই ধারণা করেছিলেন ওই ব্যক্তি হয়তো খামেনির ছেলে মোস্তফা খামেনি। তবে অবশেষে সেই রহস্যের জট খুলেছে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন অনুযায়ী ওই মুখোশধারী ব্যক্তি মোস্তফা খামেনি নন। তিনি আসলে প্রয়াত নেতার বড় নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। জাভাদ হলেন খামেনির বড় ছেলে মোস্তফা খামেনির সন্তান। ফলে জানা যায় তার উপস্থিতি নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। তবে তার পরিচয় নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যে হামলায় খামেনি নিহত হন, সেই একই ঘটনায় জাভাদও গুরুতর আহত হন। এতে তার মুখমণ্ডলের একটি অংশ মারাত্মকভাবে পড়ে যায়। মূলত সেই ক্ষত ঢাকতেই জানাজার সময় কালো মাস্ক পরে মুখ আড়াল করেছিলেন তিনি। এদিকে একই হামলায় খামেনির ছেলে মোস্তফা খামেনিও আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। হামলার সময় তিনি তার বাবার সাথে একই বাসভবনে ছিলেন, তবে অন্য একটি কক্ষে অবস্থান করায় তিনি বেঁচে গিয়েছিলেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার হাত, বাহু ও পায়ের গুরুতর আঘাত লাগে বলে জানানো হয়। তবে হামলার পর থেকেই মোস্তফাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি বর্তমানে হাতে লেখা বার্তার মাধ্যমে ইরানের সামরিক কমান্ডার ও শীর্ষ ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমেরিকার দম্ভ চূর্ণ, বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি এখন দেউলিয়া হওয়ার পথে। একদিকে ইরানের আকাশ ছোঁয়া প্রতিরোধ, অন্যদিকে আমেরিকার খালি হয়ে যাওয়া অস্ত্রাগার। হোয়াইট হাউসকে থরথর করে কাঁপছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি শেষ, কিন্তু ট্রাম্প কি জানেন যুদ্ধ করার মতো পর্যাপ্ত অস্ত্রই এখন পেন্টাগনের কাছে নেই? ইরানকে দমাতে গিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সিংহ ইরান আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার দাপট এবার চিরতরে শেষ হতে চলেছে? ইরান মধ্যপ্রাচ্যের অজেয় সিংহ। ইরান কোনো সাধারণ দেশ নয়, ইরান এক অপরাজেয় শক্তির নাম। পেন্টাগন ভেবেছিল অপারেশন এপিক ফিউরি দিয়ে ইরানকে এক তুড়িতে ধুলোয় মিশিয়ে দেবে, কিন্তু পাশার ডান উল্টে গেছে। আমেরিকার হাজার হাজার দূরপাল্লার প্রিসিশন মিসাইল আর এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর গ্রাস করে নিয়েছে ইরানের আকাশ। ইরানের অদম্য শক্তির সামনে টিকতে গিয়ে মার্কিন বাহিনীকে পানির মতো ক্ষেপণাস্ত্র খরচ করতে হয়েছে। গত এপ্রিল পর্যন্ত হওয়া রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। থার্ড ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের অর্ধেকই শেষ। প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের অর্ধেক হাওয়া। এমনকি আমেরিকার অহংকার টমাহক ক্রুজ মিসাইলের 30% এখন ধ্বংসস্তূপ। ইরান প্রমাণ করে দিয়েছে পরাশক্তির চোখ রাঙানিকে তারা ভয় পায় না। শূন্য মার্কিন অস্ত্রাগার, খোদ বিশেষজ্ঞদের স্বীকারোক্তি। আমেরিকা এখন ফাঁকা আওয়াজ করছে, ভেতরে তারা পুরোপুরি শূন্য। নামি থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান স্পষ্ট বলেছেন আমেরিকার ঝুঁকি এখন আকাশচুম্বী। পেন্টাগনের মাসে মাত্র 15টি টমাহক আর 20টি প্যাট্রিয়ট মিসাইল নতুন করে তৈরি করতে পারে। আর থার্ড মিসাইল 2026 সালে একটিও নতুন থার্ড মিসাইল তৈরির কোনো পরিকল্পনা নেই আমেরিকার। তার মানে ইরান যে ক্ষয়ক্ষতি করেছে তা কাটিয়ে উঠতে আমেরিকার সময় লাগবে কমপক্ষে 3 থেকে 5
5 বছর। মার্কিন কংগ্রেস যুদ্ধক্ষেত্রে মিসাইল প্রতিস্থাপনের জন্য এখনো $1 বরাদ্দ করেনি। ডোনাল্ড ট্রাম্প ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট জারি করেও কোনো লাভ করতে পারছেন না। কাঁচামাল নেই, সময় নেই, অস্ত্রও নেই। ভবিষ্যৎ যুদ্ধে আমেরিকার নিশ্চিত পরাজয়। ইরানের এই বিধ্বংসী প্রতিরোধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর ফলে কাঁপছে এশিয়ায় আমেরিকার মিত্ররা। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আজ চীন তাইওয়ান আক্রমণ করে কিংবা উত্তর কোরিয়া আমেরিকার উপর চড়াও হয়, তবে ওয়াশিংটনের হাত থাকবে সম্পূর্ণ খালি। শিউলে মোতায়েন মার্কিন সেনা কিংবা প্রশান্ত মহাসাগরের নৌবহর রক্ষা করার মতো প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রই আমেরিকার কাছে আর অবশিষ্ট নেই। আমেরিকা এখন ইউক্রেন বা জার্মানিকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির লাইসেন্স দিচ্ছে সাহায্যের আশায়, কিন্তু কারখানা বানাতেই তো বছরের পর বছর লেগে যাবে। ততদিনে কি ইরান আমেরিকার অহংকার মাটির সাথে মিশিয়ে দেবে? পেন্টাগনের মুখপাত্র যতই মুখে বলুন না কেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। ভেতরের কঙ্কালটা এখন সবার সামনে স্পষ্ট। ইরান বুক চিতিয়ে লড়ছে, ইরান পিছু হটেনি। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন, আর এই খবর শুনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বাঁধ ভাঙা উল্লাস। এক উপস্থাপক হাসিমুখে ঘোষণা দেন ইরান বিরোধী এই সিনেটর নরকে চলে গেছেন। আরেকজন উপস্থাপক হাসি চেপে রাখতে না পেরে খবরটা 2 বার পড়ে শোনান। কেন এত উল্লাস? কারণ গাজা, লেবানন আর ইরানে গত কয়েক বছরে যত যুদ্ধ হয়েছে, প্রতিটার পেছনে বারবার একটাই নাম উঠে এসেছে, লিন্ডসে গ্রাহাম। মুসলিম বিশ্বের লাখো মানুষ মনে করেন তিনি শুধু যুদ্ধ সমর্থন করেননি, বরং সেই যুদ্ধ বাস্তবায়নেই অন্যতম প্রধান কারিগর ছিলেন, যিনি নিজের মুখেই স্বীকার করেছেন নেতানিয়াহুকে কোচিং দিয়েছেন, সৌদি যুবরাজকে আগাম জানিয়েছিলেন হামলার কথা, আর যুদ্ধবিরতির প্রতিটি প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাই ইসরায়েলে যেখানে শোকের ছায়া, ইরান আর মুসলিম বিশ্বের বিশাল অংশে সেখানে স্বস্তি আর উল্লাস। গাজা, লেবানন আর ইরান যুদ্ধে আসলে তার ভূমিকা কি ছিল, আর কেন তাকে এই যুদ্ধের অন্যতম দায়ী মনে করা হচ্ছে, আজকের ভিডিওতে বিস্তারিত জানব। শনিবার রাত 8:30টার দিকে ওয়াশিংটনে গ্রাহামের বাসভবনে জরুরি বিভাগে কল আসে হৃদযন্ত্রের সমস্যার কথা জানিয়ে। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার অফিস থেকে বলা হয়েছে আকস্মিক অসুস্থতার কথা, যদিও পুলিশ স্ক্যানার অডিওতে কার্ডিয়াক অ্যারেস্টের উল্লেখ পাওয়া গেছে। মৃত্যুর ঠিক আগে তিনি ইউক্রেন সফর করে জেলেনস্কির সাথে বৈঠক করেছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু বলে শোক প্রকাশ করেছেন, আর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিজের ঘনিষ্ঠতম উপদেষ্টাদের মধ্যে একজন বলে উল্লেখ করেছেন। তার মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে এখন একটা প্রশ্ন ঘুরছে, ইরান বা রাশিয়া কি তাকে কোনোভাবে টার্গেট করেছিল? যদিও এখন পর্যন্ত তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবু উত্তেজনার এই সময়ে এখন গুঞ্জন থামছে না। আরব উইকলির এক প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে ইরানে যে হামলা হয়, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, তার পেছনে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর ছিল গ্রাহামের। প্রায় 2 দশক ধরে তিনি সিনেটে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক দিয়ে আসছিলেন, কিন্তু কেউ পাত্তা দেয়নি। শেষ পর্যন্ত ট্রাম্পের কানে সে কথাই ধরল। তিনি নিজেই ওরাল স্ট্রিট জার্নালকে স্বীকার করেছিলেন যে হামলার আগে একাধিকবার ইসরায়েল সফর করে মোসাদ কর্মকর্তা ও নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন, এমনকি নেতানিয়াহুকে শিখিয়েছিলেন কিভাবে ট্রাম্পকে রাজি করাতে হবে। সৌদি যুবরাজকেও তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন হামলা আসন্ন। ইরানের ধর্মীয় নেতৃত্বকে তিনি বারবার নাৎসি বলে আখ্যা দিয়েছেন এবং প্রকাশ্যে রেজিম চেঞ্জ বা সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধে শুরুর পর তিনি বলেছিলেন এই খাতে খরচ হওয়া অর্থ সবচেয়ে ভালো খরচ। এমনকি ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালালে তিনি বলেছিলেন লক্ষ্যবস্তু বাছাইয়ের সতর্ক থাকতে, কিন্তু ততক্ষণে যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেছে আর হাজার হাজার সাধারণ ইরানি জীবন ঝুঁকির মুখে পড়েছে। এমনকি যুদ্ধের মাঝপথে তিনি সৌদি আরব ও আরব আমিরাতকে সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন তাদের কাছে ইরানকে মোকাবেলার সক্ষমতা আছে। এই মন্তব্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। গাজা যুদ্ধ নিয়েও গ্রাহামের মন্তব্য একাধিকবার আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। 2023 সালে তিনি ফক্স নিউজে বলেছিলেন যুদ্ধ শেষে গাজাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী টোকিও বা বার্লিনের মতো দেখাবে বলে তিনি আশা করেন। এক সাক্ষাৎকারে তিনি হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করে ইসরায়েলকে যা করার দরকার তাই করার পরামর্শ দিয়েছিলেন। গাজায় বেসামরিক প্রাণহানি নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি সরাসরি বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমেরিকা, জার্মান, জাপানি বেসামরিক মানুষের অনাহারের কথা ভাবেনি। ফিলিস্তিন ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী তিনি একাধারে যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন এবং মার্কিন সামরিক সহায়তা কোনো শর্ত ছাড়াই অব্যাহত রাখার পক্ষে সওয়াল করেছেন। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানকেও তিনি একইভাবে সমর্থন জানিয়েছিলেন, একে আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি বলে আখ্যা দিয়ে। 2024 সালে এক পোস্টে তিনি গাজার ফিলিস্তিনিদের সম্পর্কে চরম বিতর্কিত মন্তব্য করেন, জানিয়ে মার্কিন মুসলিম সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি এই সমুদ্র পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে, কিন্তু এখন এই প্রণালী শুধু বাণিজ্যের রুট নয়, হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধক্ষেত্র। ইরান নতুন করে সমুদ্রপথটি বন্ধ করার ঘোষণা দেওয়ার পর থেকে আবারও দেখা দিয়েছে নানামুখী অনিশ্চয়তা। তেহরানের এমন সিদ্ধান্তের সমর্থন দিচ্ছেন ইরানিরা। দেশটির সাধারণ নাগরিকদের দাবি হরমুজকে টোপ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে। বিশেষজ্ঞদের মতে এবার ইরান নতুন কোনো অস্ত্র নয়, বরং ব্যবহার করছে তার সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হরমুজ প্রণালী। অর্থাৎ তেহরান তার ভৌগোলিক অবস্থানকেই সমরাস্ত্রে পরিণত করেছে। ইরানের লক্ষ্য শুধু জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানো নয়, বরং হরমুজকে এমন এক কৌশলগত হাতিয়ারে পরিণত করা যার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে রাখা সম্ভব। হরমুজ নিয়ন্ত্রণে থাকলে উপসাগরীয় দেশগুলো চাপের মধ্যে থাকবে, ফলে ইরানের স্বার্থ রক্ষায় অনেকটাই বাধ্য থাকবে আরব দেশগুলো। ভৌগোলিক অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করার পর ভবিষ্যতেও সেই সক্ষমতা ধরে রাখতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মার্কিন বাহিনী চাইলে সামরিক শক্তি দিয়ে এই প্রণালী খুলে দিতে পারে, কিন্তু সেটি ধরে রাখতে হলে ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা এবং দীর্ঘমেয়াদী সেনা মোতায়েনের প্রয়োজন হবে। তবে এমন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জড়নের ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প প্রশাসন, এমনটিও মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আজ ইসরায়েল এবং আমেরিকার একটা আস্ত হাত ভেঙে গেছে।
পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর মোড় নিয়েছে যে যে লিন্ডসে গ্রাহাম ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু করিয়েছিল, যে যুদ্ধটাকে চরম সীমায় নিয়ে গিয়েছিল, যার কারণে পুরো মিডল ইস্টের 12টা বেজেছে, বাচ্চাদের রক্ত ঝরেছে, শুধু তাই নয়, যে মানুষটা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধিয়েছিল এবং বিশ্বের সব বড় বড় যুদ্ধের মাস্টারমাইন্ড ছিল, সেই লিন্ডসে গ্রাহাম গতকাল হঠাৎ করেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখবেন, এই লিন্ডসে গ্রাহামই ছিল সেই ব্রিজ বা সেতু বন্ধন যে পুরো যুদ্ধটা সাজিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলেন, কারণ সে মনে প্রাণে ইসরায়েলের পক্ষে ছিল। আর আজ সেই লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে, বলা হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছে। এখন সে যাই হোক না কেন, আসল সত্যটা হলো সেনেটর লিন্ডসে গ্রাহাম আর এই দুনিয়াতে নেই। একটু কল্পনা করে দেখুন তো দর্শক, এই তো সেদিন যখন যুদ্ধবিরতি হলো, তখন এই লিন্ডসে গ্রাহামই দাবি তুলেছিল যে ইরানের উপর পরমাণু বোমা মারা হোক। সে বলেছিল, মেরে ফেলে ওদের, কিচ্ছু হবে না। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মানুষটা ইসরায়েলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখন ট্রাম্প কোনোভাবেই যুদ্ধের পক্ষে ছিলেন না, তখন এই লিন্ডসে গ্রাহামই তা সে কোনো গোপন অডিও টেপ দেখিয়ে হোক বা অন্য কোনোভাবে ট্রাম্পকে যুদ্ধের জন্য পুরোপুরি ব্রেন ওয়াশ করে ফেলেছিলেন। অর্থাৎ যে মানুষটা এই পুরো যুদ্ধ লাগানোর পেছনের মূল কারিগর ছিল, সে আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমেরিকার মাটিতে তার মৃত্যু হয়েছে। এখন পরিস্থিতিটা আসলে কি দাঁড়ালো সেটা একটু মন দিয়ে বুঝুন। দেখুন, আমেরিকার বুকে ইসরায়েলের সবচেয়ে বড় হাতটা আজ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। এই লিন্ডসে গ্রাহামই ছিল ট্রাম্পের পিছনের সেই মূল ছায়াসঙ্গী, যে কোনো মূল্যে, যে কোনো শর্তে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিত। সে সবসময় বলতো, ইরান হলো শয়তানের আস্তানা, ইরান যতদিন থাকবে ইসরায়েল ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যগুলো দেখেছেন, যখন এই মানুষটা পিট হেগসেথকে ডেকে বলেছিল, তুমি পাকিস্তানের উপর ভরসা করছো? পাকিস্তান ডবল গেম খেলছে, তারা তো ইরানিদের সাথেই দাঁড়িয়ে আছে। সে এও বলেছিল যে ইরানের জাহাজগুলো নাকি পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছে, যাতে আমেরিকা সেগুলোতে হামলা করতে না পারে। অর্থাৎ সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে যেন শান্তি আলোচনা সফল না হয়। তার সোজা হিসাব ছিল ইসরায়েল আর ইরানের মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে, আর সেটা হলো ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা তখনই নিশ্চিত হবে যখন ইরান বলে আর কিছুই থাকবে না। দর্শক, এই মানুষটার হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমিংটা একটু ভেবে দেখুন তো। আয়াতুল্লাহ আলী খামিনির দাফন হওয়ার ঠিক 2 দিন পর এই ঘটনা ঘটল। ইরানিরা কি বলছে জানেন? তারা বলছে, আমাদের সাহায্য শূন্য থেকে এসেছে। সবচেয়ে অবাক করার মতো এবং রহস্যময় বিষয় হলো, ঠিক গত পরশুই মোস্তাফা খামিনি একটা কড়া বার্তা দিয়ে বলেছিলেন যে আলী খামিনির রক্তের প্রতিশোধ ইরানি জাতি নেবেই। আর সেই বার্তায় তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন যে একেবারে টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেলের কাউকেই তারা ছাড়বে না। এখন সবাই জানে যে এই হিট লিস্টে নেতানিয়াহু, ট্রাম্প থেকে শুরু করে লিন্ডসে গ্রাহাম সবার নামই ছিল। আর এই বার্তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ইরান যুদ্ধের অন্যতম মাস্টারমাইন্ডের হঠাৎ মৃত্যুর খবর চলে এলো। এটা কি সত্যিই খুব অদ্ভুত নয়? মানুষটা তো সম্পূর্ণ সুস্থ ছিল। এই তো সেদিন সে ইসরায়েলে ঘুরে এলো, ট্রাম্পকে যুদ্ধের জন্য রাজি করাচ্ছিল। গত পরশু রাতে ইরানের উপর যে হামলাগুলো হলো, তার পেছনেও এই মানুষটার হাত ছিল। ইসরায়েলের স্বার্থে আমেরিকা এবং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মানুষটার গুরুত্ব কতটা ছিল তা আপনারা একটু ভাবলেই বুঝবেন। যে পাকিস্তান যখন মধ্যস্থতাকারী হিসাবে কাজ শুরু করলো, তখন তার কাছে পাকিস্তানও শত্রু হয়ে গিয়েছিল। লিন্ডসে গ্রাহামের এই মৃত্যুকে কোনো সাধারণ ঘটনা ভাবার কোনো কারণ নেই। ট্রাম্প নিজে বলেছিলেন, সে শুধু আমার সেরা বন্ধুই নয়, আমার পূর্ণ সমর্থন তার উপর আছে এবং আমার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সে সবসময় আমার সাথে লড়ে যায়। আমেরিকা হয়তো এখন এই মৃত্যুকে সাডেন ইলনেস বা অন্য কোনো রং দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা নিশ্চিত যে এই হঠাৎ মৃত্যুর কারণে আমেরিকার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট একটা বিশাল বড় ধাক্কা খেয়েছে। 2 দিন আগে মোস্তাফা খামিনি তার বাবার জানাজা শেষ করলেন, গত পরশু তিনি প্রতিশোধের বার্তা দিলেন, আর গতকাল এই খবর এলো। সত্যি বলতে কি, এটা এমন একটা সমীকরণ যা সাধারণ হিসেবে মেলানো যাচ্ছে না। দর্শক, আপনারা কি জানেন রাশিয়া নিয়ে এই লিন্ডসে গ্রাহাম কি বলতো? রাশিয়ার উপর আজ যত নিষেধাজ্ঞা দেখছেন, রাশিয়ার তেল বিক্রি বন্ধ করা থেকে শুরু করে ভারতকে রাশিয়ার তেল কিনতে বাধা দেওয়া, সবকিছুর পিছনে এই মানুষটার হাত ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পিছনেও তারই হাত ছিল। আর এই তো কদিন আগেই সে ইউক্রেন থেকে ঘুরে এসেছে। এমনকি ট্রাম্প যখন ট্যারিফ নিয়ে যে নাটকটা করছিল, তার পেছনেও এই লিন্ডসে গ্রাহামেরই বুদ্ধি ছিল। যখনই ট্রাম্প ভাবতেন আচ্ছা থাকুক, পরিস্থিতি একটু স্বাভাবিক করা যাক, তখনই এই মানুষটা মাঝখানে এসে বলতো, না না না, এটা করা যাবে না, আরো কড়া হতে হবে। উত্তর কোরিয়ার উপর তো সে হামলা করার জন্য এক পায়ে খাড়া ছিল। সে বারবার বলতো উত্তর কোরিয়ার উপর প্রচন্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করে তাদের নিউক্লিয়ার অস্ত্র কেড়ে নিতে হবে। এই লিন্ডসে গ্রাহাম বারবার বলেছে যে আমেরিকার যদি পুরো দুনিয়ার সাথেও যুদ্ধ করতে হয়, তবু ন্যাটোকে মাঝখানে এনে হলেও ইরানকে নিউক্লিয়ার শক্তি হতে দেওয়া যাবে না। সম্প্রতি যে যুদ্ধবিরতিটা হয়েছিল, তারও চরম বিরোধিতা করেছিল সে সোজা ট্রাম্পকে বলে দিয়েছিল, তুমি ইসরায়েলকে বেচে দিয়েছো, ইরানের কাছে ইসরায়েলকে আত্মসমর্পণ করিয়ে দিয়েছো, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এরপর সে নেতানিয়াহুর কাছে ছুটে গিয়ে বলেছিল, আমেরিকা হামলা করুক বা না করুক, তুমি আক্রমণ করে দাও। আর আজ দেখুন, আজ ইসরায়েলের ভিতরে রীতিমতো মাতম চলছে, হাহাকার পড়ে গেছে। তারা কোনোভাবেই এই খবরটা হজম করতে পারছে না। মাত্র 24 ঘন্টা আগে মোস্তাফা খামিনি বললেন যে তারা তাদের শত্রুদের খুঁজবেন এবং বদলা নেবেন। আর এর পরপরই যে মানুষটা আলী খামিনিকে মারার পিছনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল, সে এই দুনিয়া থেকে বিদায় নিল। এটা এমন একটা রহস্য যার সমাধান আপাতত কারো কাছে নেই। আচ্ছা দর্শক, মোস্তাফা খামিনি যখন বললেন যে আমার বাবার হত্যাকারীদের আমরা ছাড়বো না,
এখন সবাই জানে যে আমেরিকা বা ইসরায়েলে ঢুকে সরাসরি টার্গেট করা তো অত সহজ নয়। তাহলে তিনি আসলে কোন লেভেলের কথা বলছিলেন? এটা একটা অত্যন্ত রহস্যময় ব্যাপার। যদি তারা সরাসরি কাউকে টার্গেট করতে পারে তাহলে সেটা নেতানিয়াহু, কারণ নেতানিয়াহুর বাড়িতে বা তার গোপন আস্তানায় হামলা হতে পারে রেঞ্জের মধ্যে। গতবার যখন হামলা হয়েছিল তখন নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন, কেউ জানতো না তিনি কোথায় আছেন। এখন আসল সত্যটা হলো আজ ইসরায়েলের একটা বড় হাত ভেঙে গেছে। লিন্ডসে গ্রাহাম এমন একটা মানুষ ছিল যে সমস্ত মানবিকতার সীমা পার করে গিয়েছিল। ইরানে যখন 168 জন বাচ্চা মারা গেল তখন সে বলেছিল এটা তো কোয়ালেটারাল ড্যামেজ, পার্শ্ব প্রতিক্রিয়া, এমন তো হয়ই। আজ সেই মানুষটা আর নেই। আপনারা দেখুন, আজ মুসলিম দেশগুলোতে যখন এই খবর শুনে এক ধরনের চলছে, তখন ইসরায়েলে চলছে মাতম। ট্রাম্প আজ চরম আপসেট, তিনি বুঝতে পারছেন না যে তার সাথে হঠাৎ করে একই হয়ে গেল। যে মানুষটা প্রতি 2 দিন অন্তর ইসরায়েলে পড়ে থাকতো, নেতানিয়াহুর সাথে মিটিং করতো, আজ তার এই পরিণতি। গত পরশু যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালালো তখন হয়তো এই মানুষটাই সবচেয়ে বেশি চিয়ার করেছিল, বলেছিল আরো মারো, আরো হামলা করো। আর গতকাল কয়েক ঘন্টার মধ্যেই সে দুনিয়া থেকে চলে গেল। এটা একটা বিশাল বড় রহস্য। এখন দেখার বিষয় হলো আমেরিকা এই বিষয়টাকে আগামী দিনে কিভাবে ব্যাখ্যা করে। ইসরায়েলের মিডিয়াগুলোতে আজ কান্নার রোল পড়ে গেছে। তারা বলছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে আমেরিকায় বসে আমাদের রক্ষা করত, তাকে আজ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। এখন সবশেষে একটা বিষয় মনে রাখা জরুরি দর্শক, এই ধরনের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের দাবি, পাল্টা দাবি এবং জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বা এর পেছনে কোনো দেশের সম্পৃক্ততা সম্পর্কে নির্ভরযোগ্য তদন্ত বা সরকারি প্রমাণ প্রকাশের আগে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আগামী কয়েকদিনে এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক মহলের প্রক্রিয়া কি হয় সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে লড়ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে তাদের বিশাল সামরিক সক্ষমতা থাকার পরও একটা দেশ, বিশাল আয়তনের একটা দেশকে পরাজিত করা সম্ভব না। আফগানিস্তান তার বড় প্রমাণ। আফগানিস্তানের তো কোনো সামরিক শক্তিই ছিল না, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল এবং বিশাল জনগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে সেটা সফল হওয়া যায় না। তার বড় প্রমাণ আফগানিস্তান। তো ইরান একই অবস্থা। ইরানকে যতই আঘাতে আঘাতে জর্জরিত করা হোক না কেন, ইরানকে ভেঙে ফেলা সম্ভব না। সুতরাং এখন ইরানের শক্তি কমানো। দেখেন এখন যখন হামলা চালাচ্ছে, এই পর্যায়ে যুক্তরাষ্ট্র যখন হামলা চালাচ্ছে ইরানে, কি বলছে যে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা, যাতে হরমুজ প্রণালী রক্ষা করা যায়। হরমুজ প্রণালী ইস্যুটা এমনভাবে সামনে আনছে যুক্তরাষ্ট্র, যেহেতু হরমুজ প্রণালী স্বার্থ সারা বিশ্বের স্বার্থ। মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশ, এশিয়ার দেশগুলো হরমুজ প্রণালীর দিয়ে যেই তেলবাহী জাহাজ চলাচল করে, এটা হলো তাদের একটা প্রয়োজনীয় একটা রুট। তারা এই হরমুজ প্রণালী রক্ষার জন্য লড়ছে। এটার কৌশলটা হচ্ছে সারা বিশ্বের ইউরোপ বা পশ্চিমা বিশ্ব যাতে সিম্পাথাইজড হয় এবং ইরান, যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালাচ্ছে তার একটা যৌক্তিকতা তারা প্রমাণ করতে পারে। এবং ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট পরিমাণ বিরক্ত হয়ে উঠেছে, কারণ হরমুজ প্রণালীতে এই নিয়ন্ত্রণ এবং হামলা চালানোর প্রেক্ষিতে ইরান আবার নতুন করে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনায় লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে শুধু সামরিক ঘাঁটি না, সেই দেশগুলো মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে বা একটা অচল অবস্থা তৈরি হচ্ছে এই হামলার ফলে। তো ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা বিরক্ত, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে যে ইরানের বিরুদ্ধে তারাও লড়াইয়ে নামবে। আমেরিকা নেমেছে। ইসরায়েল এখন এই পর্যায়ে কিন্তু চুপ করে আছে। ইসরায়েলের প্রতি যেহেতু পশ্চিমা দেশ এবং বিশ্বের বহু দেশের একটা তাদের মানে ইতিমধ্যেই তাদের একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে, সুতরাং ইসরায়েলকে এখন আর সামনে আনছে না। বরং যুক্তরাষ্ট্র মাঝে মাঝে এমন একটা কাজ করছে তাতে বোঝানো যাচ্ছে যে না, ইসরায়েলের উপর আমরা বিরক্ত। কিন্তু যুক্তরাষ্ট্র তার অ্যাকশনগুলো কার্যকর করার জন্য এখন বহুমুখী তারা সংলাপ চালাচ্ছে। ন্যাটোর উপর তারা বিরক্ত হলেও ন্যাটোর শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হলেন শুধুমাত্র এমন না যে ন্যাটোকে শক্তিশালী করা, বরং ইরানকে আরো বিচ্ছিন্ন করতে ন্যাটোর সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ করা এবং একটা যৌক্তিকতা স্থাপন করা যে ইরানের যে হামলা সেটা হামলা যৌক্তিক। তুরস্ক এর মাঝে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প টের পেয়ে এরদোয়ানের সঙ্গে সরাসরি কথা বলে তাকে থামিয়েছে, যাতে সে ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা না চালায়। তো এখন ইরানকে বিচ্ছিন্ন করার জন্য এই বহুমুখী তৎপরতা, ইরানের আশেপাশের সমস্ত বলয়গুলোকে আমেরিকা তার নিজের পকেটে নিয়ে আসতে চাচ্ছে এবং ধারণা করা যায় যে এই সমঝোতা আলোচনা এগোবে না, কারণ সমঝোতা আলোচনা যে 14টা পয়েন্ট, সেই 14টা পয়েন্টের প্রায় অধিকাংশই ইরানের পক্ষে চলে যায়। যেমন ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে হবে, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, ইরানের জব্দ সম্পদ ফেরত দিতে হবে। এগুলো দাবি পূরণ মানে হচ্ছে ইরান আরো শক্তিশালী হওয়া। এখন আপাতত এই কারণে ওই সমঝোতা আলোচনা ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র এখন ওই হালকা কিছু হামলা, হরমুজ প্রণালীকে রক্ষা করতে হবে এই কথা বলে বিশ্বকে ঐক্যবদ্ধ করা, এই কৌশল নিয়ে এগোচ্ছে।